हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 8। आज हमें तुम्हारे लेसन 13 द मैन हु प्लांटेड ट्रीज জিয়ান জিওনোর লেখা এই প্রোজটা সম্পর্কে আলোচনা করব। চলো লেখক সম্পর্কে জেনে নেওয়া যাক। জিয়ান জিওনো 1895 to 1970 was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. জিয়ান জিওনো, যিনি 1895 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1970 সালে মারা গিয়েছিলেন, তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ অথর। ফ্রেঞ্চ অথর মানে কি? যিনি ফরাসি দেশের যিনি ফ্রান্সের অধিবাসী, তাকে ফ্রেঞ্চ বলা হয়। যিনি ছিলেন ফ্রেঞ্চ, হু রোড ওয়ার্কস অফ ফিকশন মানে কল্পনা ভিত্তিক কাহিনী মানে যার কোনো সত্যতা নেই, যে কাহিনীর কোনো সত্যি কোনো ভিত্তি নেই, সেটা হচ্ছে ফিকশন। মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স, বিশেষত ফ্রান্সের প্রদেশসমূহতে ওপর নির্ভর করেই এই গল্পগুলো তৈরি হয়েছিল। সেই ধরনের কাল্পনিক গল্প নিয়েই তিনি লেখালেখি করতেন। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম এটসেট্রা। তার বিশেষ উল্লেখযোগ্য কাজগুলো হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম, which has been translated into English by Peter Doyle. এই বর্তমান যে টেক্সটটা, এই যেটা তোমরা পড়তে চলেছো, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ ইজ অ্যাডাপ্টেড, এটা সংগৃহীত হয়েছে কোথা থেকে? ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক, তার জনপ্রিয় কাজ, অফ দ্য সেম নেম মানে এই একই নামে তিনি যে গল্প লিখেছেন, অবশ্যই সেটা ফিকশন মানে কাল্পনিক কাহিনী, সেখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এটা কি হয়েছে আমি আগেই বলেছি, তিনি ছিলেন ফ্রেঞ্চ অথার, মানে ফ্রান্সের সেখানের ফরাসি ভাষায় তিনি এটা লিখেছিলেন, তাই তার এটা ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে। এবং সেই ট্রান্সলেশনটা কে করেছেন? ইংলিশ লেখক একজন পিটার ডোয়েল, তিনি এটা ট্রান্সলেট করেছেন ইংরাজিতে। চলো পড়া শুরু করা যাক। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. বলছে about 40 years ago মানে প্রায় 40 years 40 বছর। about 40 years ago মানে কি? আগে, প্রায় 40 বছর আগে। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, অন এ লং হাইক মানে কি? পায়ে হেঁটে ঘোরা, পদযাত্রা। আমি একটা লং মানে দীর্ঘ পদযাত্রায় গিয়েছিলাম। তাহলে কতদিন আগে ন্যারেটর এই পদযাত্রার কথা বলেছেন? তাহলে 40 বছর আগেকার পদযাত্রার কথা বলেছেন। হাইক মানে কি? লং ওয়াক, দীর্ঘ পদযাত্রা, পায়ে হেঁটে ঘোরা। কোথায় ঘুরেছেন তিনি? থ্রু হিলস মানে কি? পাহাড়ের মধ্যে দিয়ে। অ্যাবসলিউটলি আননোন, যে পাহাড়, অ্যাবসলিউটলি মানে কি? কমপ্লিটলি আননোন, অজানা বা অচেনা। টু টুরিস্ট মানে পর্যটক বা ট্রাভেলার। যেই পাহাড়ি অঞ্চল সম্পূর্ণভাবে টুরিস্টদের কাছে অচেনা। কিছু কিছু পাহাড়ি অঞ্চল আছে যেখানে হামেশাই টুরিস্টরা যায়, সেরকম অঞ্চল নয়, যেটি অঞ্চলটা টুরিস্টদের কাছে অচেনা, এরকম একটা অঞ্চলে তিনি 40 বছর আগে পদযাত্রায় মানে পায়ে হেঁটে ঘুরতে গিয়েছিলেন। সেরকম একটা অভিজ্ঞতার কথা তিনি বলছেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই একটা প্রাচীন অঞ্চলে, হয়ার যেখানে দ্য আলস হচ্ছে কি? উত্তর আমেরিকার একটি বিখ্যাত ভঙ্গিল পর্বতমালা, যেমন ভারতবর্ষে আমরা হিমালয়ের নাম জানি, সেরকম। বলছে হোয়ার দ্য আলস পেনিট্রেট ইনটু প্রোভেন্স, সেই প্রাচীন অঞ্চলে যেখানে আলস প্রোভেন্সের ভেতরে প্রবেশ করেছে। প্রোভেন্স মানে কি? প্রোভেন্স হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের আগের একটা প্রভিন্স বা এলাকা, যেখানে আলপস সেই এলাকায় প্রবেশ করেছে, সেখানে ওই পাহাড়ি এলাকাটা। এবং সেই এলাকাটা সেটা টুরিস্টদের কাছে একদমই অচেনা ছিল, জায়গাটা কেউ জানতো না ওই জায়গার কথা। ন্যারেটর সেই জায়গাতে
তিনি পায়ে হেঁটে ভ্রমণ করতে গিয়েছিলেন। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। ইট কনসিস্টেড অফ ব্যারেন, ব্যারেন মানে কি অনুর্বর, ইনফার্টাইল, অ্যান্ড মনোটোনাস ল্যান্ড, এই জায়গাটা ছিল অনুর্বর ও একঘেয়ে, ল্যান্ড মানে জমি, আর অন্য কিছুই নয়, শুধু জমি মানে ডাঙা, কোনো জলভাগ বা পুকুর খালবিল এরকম কিছুই নয়। ওই জায়গাটায় ছিল কি ব্যারেন মানে অনুর্বর একঘেয়ে জমিতে ভরা ছিল জায়গাটা। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, কিছুই জন্মাতো না, গ্রো মানে জন্মানো, এখানে বলেছে নাথিং গ্রিউ মানে কিছুই জন্মাতো না দেয়ার সেখানে, এক্সেপ্ট মানে ছাড়া, ওয়াইল্ড ল্যাভেন্ডার, ওয়াইল্ড মানে কি বুনো, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার গাছ ছাড়া, বুনো ল্যাভেন্ডার ছাড়া সেখানে আর কিছুই জন্মাতো না। ওই অঞ্চলটা এতটাই ব্যারেন ছিল, এতটাই রুক্ষ বা ইনফার্টাইল ছিল, দ্যাট অনলি ল্যাভেন্ডার গ্রিউ দেয়ার, শুধুমাত্র ওয়াইল্ড ল্যাভেন্ডারই ওখানে জন্মাতো। তা বলছে হাউ ওয়াজ দ্য রিজিয়ন, রিজিয়নটা কেমন ছিল? ইট ওয়াজ এ ভেরি ওল্ড রিজিয়ন, অ্যান্ড দ্য রিজিয়ন ওয়াজ, ইট ওয়াজ এ ভেরি ওল্ড রিজিয়ন, এটা খুব প্রাচীন একটা অঞ্চল ছিল, অঞ্চলটা ছিল খুব প্রাচীন। হুইচ প্ল্যান্ট ডিড গ্রো দেয়ার, সেখানে কি গাছ জন্মাতো? অনলি ওয়াইল্ড ল্যাভেন্ডার গ্রিউ দেয়ার, শুধুমাত্র বুনো ল্যাভেন্ডারই সেখানে জন্মাতো। হাউ ওয়াজ দ্য ল্যান্ড, ল্যান্ডটা কেমন ছিল, ওই জমিটা কেমন ছিল, স্থলভাগটা? দ্য ল্যান্ড ওয়াজ ব্যারেন অ্যান্ড মনোটোনাস, ল্যান্ডটা ছিল অনুর্বর এবং একঘেয়ে। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. I was crossing this country. আমি এই জায়গাটা মানে এই দেশটা পার হচ্ছিলাম, ক্রস করছিলাম, পেরিয়ে যাচ্ছিলাম, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, ওয়াইডেস্ট মানে সব থেকে চওড়া, ওয়াইড মানে কি চওড়া বা প্রশস্ত, এর অপোজিট হচ্ছে ন্যারো, ওয়াইডের অপোজিট হচ্ছে ন্যারো। তো আমি সব থেকে চওড়া অংশ দিয়ে এই অঞ্চলটার সব থেকে যে চওড়া অংশ সেখান দিয়ে আমি যাচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, একটানা 3 দিন হাঁটার পরে, 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, ডেজোলেশন মানে কি নির্জনতা, আমি আমার নিজেকে সম্পূর্ণ, কমপ্লিট ডেজোলেশন মানে সম্পূর্ণ নির্জনতার মধ্যে দেখলাম। আমি যখন নিজের দিকে তাকালাম 3 দিন হাঁটার পর, দেখলাম দেয়ার ওয়াজ নোবডি এলস, আর কেউ ছিল না। হি ওয়াজ কমপ্লিটলি অ্যালোন, তিনি সম্পূর্ণ একা ছিলেন, নিজেকে একদম কমপ্লিট ডেজোলেশন দেখলেন, মানে একেবারে সম্পূর্ণ নির্জনতার মধ্যে, আর কিছু ছিল না, আর কোনো মানুষ তার চারপাশে ছিল না। I was camped next to an abandoned village. I was camped মানে আমি একটা তাঁবু খাটিয়েছিলাম, ক্যাম্প ফেলেছিলাম, ওরকম যারা পায়ে হেঁটে যায়, কিছুটা পায়ে হেঁটে যাওয়ার পরে ক্যাম্প ফেলতে হয়, সেখানে রাত্রিবাস করতে হয়, মানে টেন্ট খাটাতে হয়, তাঁবু খাটাতে হয়। নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ড ভিলেজ, অ্যাবান্ডেন্ড ভিলেজ মানে কি পরিত্যক্ত গ্রাম, আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলাম। পরিত্যক্ত গ্রাম মানে কি যেখানে একটা টাইম মানুষ বসবাস করত, কোনো কারণে গ্রামবাসীরা সেখান থেকে চলে গেছে, এরকম ভিলেজকে, এরকম জায়গাকে অ্যাবান্ডান্ড বলা হচ্ছে। যেহেতু ওটা একটা গ্রাম তাই অ্যাবান্ডান্ড ভিলেজ বলছে। আমি একটা এরকম পরিত্যক্ত গ্রামের মধ্যে তাঁবু খাটিয়েছিলাম। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, আই হ্যাড ইউজড আমি ব্যবহার করে ফেলেছিলাম, দ্য লাস্ট অফ মাই ওয়াটার আমার শেষ জলটা, দ্য ডে বিফোর মানে আগের দিন। I had used the last of my water, আমি আমার শেষ জলটা ব্যবহার করে ফেলেছিলাম, দ্য ডে বিফোর আগের দিন, অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার প্রয়োজন ছিল টু ফাইন্ড মোর আরেকটু খুঁজে পাওয়ার, মানে আরেকটু জল পাওয়ার আমার প্রয়োজন ছিল। আমি তো জলের শেষটুকু আগের দিন ব্যবহার করেছিলাম, তাই আরেকটু আমার জলের দরকার ছিল। These ruined houses of the village made me think that there must at one time
have been a spring or a well there. These ruined houses, ruined মানে কি, ধ্বংসস্তূপ, এই সমস্ত ভাঙাচোরা আর কি, দিস রুইন্ড হাউসেস, এই সমস্ত ভাঙাচোরা ঘরগুলো অব দ্য ভিলেজ, গ্রামের এই সমস্ত ভাঙাচোরা ঘরগুলো, গ্রামে তো ঘর থাকবে এবং ভাঙাচোরা কেন না, গ্রামটা কি ছিল, অ্যাবান্ডান্ট, পরিত্যক্ত, মানে একটা টাইম সেখানে মানুষ বাস করতো, তাই সেখানে রুইন্ড হাউসেস দেখা যাচ্ছিল। মেড মি থিঙ্ক, আমাকে এটা ভাবালো, দ্যাট দেয়ার মাস্ট বি অ্যাট ওয়ান টাইম, যে সেখানে অবশ্যই কোনো এক সময় হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার। স্প্রিং মানে কি, ঝর্ণা, ফাউন্টেন, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো সময় একটা ঝর্ণা অথবা ওয়েল, ওয়েল মানে কি, পাতকুয়ো থাকবে। কেন তিনি এটা ভাবতে থাকলেন? বিকজ মেন ইনহ্যাবিটেড দেয়ার, সেখানে মানুষ বাস করত, তাই দেয়ার মাস্ট বি সাম সোর্স অফ ওয়াটার, তাই সেখানে নিশ্চয়ই কিছু না কিছু জলের উৎস থাকবে না। এটাই ভাবলেন, যেহেতু এখানে মানুষেরা বাস করত, তাই সেখানে কোনো না কোনো জলের উৎস খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সেখানে অবশ্যই, বস্তুত, ইনডিড মানে কি, বস্তুত, দেয়ার ওয়াজ এ স্প্রিং, বস্তুত ওখানে একটা স্প্রিং ছিল। স্প্রিং মানে কি বললাম, আগেই বলেছি, ঝর্ণা। সেখানে একটা অবশ্যই বস্তুতই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো। এমনিতেই আমরা যেমন করে ওই রিজিয়নটার বর্ণনা পাচ্ছি, রিজিয়নটা কেমন ছিল, ব্যারেন ছিল, অনুর্বর ছিল, রুক্ষ সূক্ষ্ম টাইপের একটা অঞ্চলের বর্ণনা পাচ্ছি। তাই স্প্রিং যেটা আগে ব্যবহার হতো, আর কেউ মানুষেরা এখানে জল নেয় না, কিছু নেয় না, এরকম একটা স্প্রিং কি হয়েছিল, ড্রাই, শুকিয়ে গিয়েছিল। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড মানে ভ্যানিসড, অল লাইফ, সমস্ত জীবন মানে সমস্ত প্রাণের যে নিদর্শন, হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গিয়েছিল। কোনো প্রাণের কোনো নিদর্শন সেখানে ছিল না, সব কিছুই শুকনো ছিল ওই অঞ্চলটায়। হোয়ার ডিড দ্য ন্যারেটর মেক হিজ ক্যাম্প, ন্যারেটর কোথায় তার ক্যাম্পটা তৈরি ফেলেছিলেন? দ্য ন্যারেটর ক্যাম্পড ইন অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, একটা পরিত্যক্ত গ্রামে সে তার ক্যাম্প ফেলেছিল। তারপরে হচ্ছে, হাউ ওয়াজ দ্য স্প্রিং, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য স্প্রিং, মানে স্প্রিংটার কন্ডিশন কেমন ছিল? দ্য স্প্রিং ওয়াজ ড্রাই, ওই ঝর্ণাটা কি ছিল, শুকনো ছিল, কেননা মানুষেরা সেটা আর ব্যবহার করছিল না, দীর্ঘদিন ওটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই স্প্রিংটা শুকিয়ে গিয়েছিল। দেখো, it was a beautiful June day with plenty of sun, but on these shelterless lands high up in the sky the wind whistled continually. এটা ছিল a beautiful June day, সুন্দর জুন মাসের দিন, with plenty of sun, প্রচণ্ড রোদ্দুর ছিল। এখানে প্লেন্টি মানে প্রচুর, আর সান মানে, এখানে সান বলতে শুধু রোদ মানে সূর্যকে বোঝাচ্ছে না, দ্য রেজ অফ দ্য সান মানে সূর্যের রোদ্দুরকে বোঝানো হচ্ছে, মানে প্রচণ্ড রোদ্দুর থাকা জুন মাসের একটা সুন্দর দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই সমস্ত আশ্রয়হীন ভূমিতে, হাই আপ ইন দ্য স্কাই, আশ্রয়হীন ভূমি বলা হয়েছে কেন? আমরা তো ওই এলাকার ডেসক্রিপশন থেকে বুঝতেই পারছি, এতক্ষণে এই ছবিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে যে জায়গাটা কেমন ছিল, রুক্ষ সূক্ষ্ম, কোনো গাছপালা নেই, কোনো ঘরবাড়ি নেই যেখানে ন্যারেটর আশ্রয় নিতে পারছেন, কোনো ওয়াটার নেই, কোনো জল নেই, জায়গাটা সম্পূর্ণ রুক্ষ সূক্ষ্ম, তাই তিনি সেই জায়গাটাকে শেল্টারলেস বলেছেন। শেল্টারলেস ল্যান্ডস হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে, দ্য উইন্ড হুইসেল্ড কন্টিনিউয়ালি, বাতাস হুইসেল্ড মানে কি, শীষ দিচ্ছিল, কন্টিনিউয়ালি মানে এক টানা বাতাস শীষ দিচ্ছিল, মানে ফাঁকা জায়গায় যখন বাতাস বয় দেখবে একটা শোঁ শোঁ করে আওয়াজ হয়, সেটাকে কবি মানে লেখক সেটাকে কিভাবে তুলনা করেছেন, যেন তিনি ইমাজিন করেছেন যে বাতাস একজন পার্সন, বাতাস যেন একটা ব্যক্তি, সে যেন শীষ দিচ্ছে, তাই বলছে সেই জায়গাটার ছবিটা আমাদের সামনে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন যে
হুইচ মান্থ ইজ মেনশনড ইন দিস প্যাসেজ, কোন মাসের কথা উল্লেখ করা আছে? দ্য নেম অফ দ্য মান্থ ইজ জুন, জুন মাসের কথা উল্লেখ করা আছে। আর সেদিন ডেটা কেমন ছিল? দ্য ডে ওয়াজ সানি, দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল, প্রচণ্ড রোদ্দুর ছিল। আর ওই ল্যান্ডটা তো ছিলই ব্যারেন ছিল, আমরা জানি। ওই শেল্টার ল্যান্ডে হাই আপ ইন দ্য স্কাই, আকাশে শূন্যে অনেক উঁচুতে কি হচ্ছিল? বাতাস বইছিল, উইন্ড, বাতাস বইছিল, কিন্তু তার আওয়াজটা ইট ওয়াজ সাউন্ডেড লাইক এ হুইসেল, একটা বাঁশির মতো করে এটা আওয়াজ করছিল। দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, একটানা শীষ দেওয়ার মতো করে শব্দ করে বাতাসটা বইছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। ইটস সাউন্ড, এর শব্দটাই যে শীষ দিচ্ছিল, এই যে আওয়াজটা, ওয়াজ লাইক, লাইক মানে এখানে পছন্দ নয়, লাইক মানে এখানে মতো, এর আওয়াজটা যেন লাগছিল, কীরকম মনে হচ্ছিল? দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য, বিস্ট মানে পশু, বন্য পশুর মতো, ডিস্টার্ব ডিউরিং ইটস মিল্ক, একে যখন বিরক্ত করা হয়, ডিউরিং ইটস মিল মানে এর খাওয়ার সময়, একটা বন্য প্রাণী, বন্য পশু, ধরো ফায়ার্স, লায়ন আর টাইগার, তাকে যদি খাবার সময় ডিস্টার্ব করা হয়, সে যেমন গোঁ গোঁ করে আওয়াজ করে, একটা ভেতর থেকে আওয়াজ আসে, বাতাসটা তেমন করেই বইছিল, যে হুইসেল শীষ দেওয়ার মতো করে বইছিল। আর সেই আওয়াজটা দেখে মনে হচ্ছিল একটা বন্য প্রাণীকে খাওয়ার সময় বিরক্ত করলে যেমন আওয়াজ হয় তেমনই আওয়াজ হচ্ছিল। হুম ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য হুইসলিং উইন্ড টু, মানে শীষ দেবার মতো শব্দ করা বাতাসকে বক্তা, ন্যারেটর, কার সঙ্গে তুলনা করেছেন? তাহলে দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য হুইসলিং উইন্ড টু এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। বলছে তাহলে বক্তা কিসের সঙ্গে তুলনা করেছে? শীষ দেওয়া শব্দ করা বাতাসকে বুনো জন্তুর সঙ্গে তুলনা করেছে, যাকে খাবার সময় বিরক্ত করা হয়েছে। এরপর দেখো, I had to move my camp after 5 hours of walking. I had to, আমাকে করতে হয়েছিল, I have to move, move মানে কি? সরানো। আমাকে আমার তাঁবুটা, my camp মানে আমার ক্যাম্পটা বা আমার তাঁবুটা সরাতে হয়েছিল। After 5 hours of walking, I still had not found water and nothing gave me hope of ফাইন্ডিং এনি। আফটার 5 hours অফ ওয়াকিং, আফটার মানে পরে, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আই স্টিল হ্যাড নট ফাউন্ড মানে আমি তখনও পেলাম না ওয়াটার। জায়গাটা এতটাই ড্রাই ছিল যে সেখানে কোনো অবস্থাতে জলের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। তিনি একটানা 5 hours হাঁটলেন ওই রকম শুষ্ক ব্যারেন একটা ল্যান্ডের মধ্য দিয়ে, প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে। স্টিল হি ডিড নট ফাইন্ড এনি সোর্স অফ ওয়াটার, তবুও তিনি সেখানে জলের কোনো উৎস দেখলেন না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং খুঁজে পাওয়ার কোনো আশাও দেখতে, মানে আমাকে কোনো কিছু আশা দিতে পারলো না যে আমি এবার জল খুঁজে পেতে পারি। ধরো কোনো ভিজে মাটি, ওয়েট সয়েল, এটা দেখলে মানুষের মনে হতে পারে যে কিছুটা দূরে নিশ্চয়ই সোর্স অফ ওয়াটার আছে, এরকম কোনো চিহ্ন, এরকম কিছুই তার মনে আশা জাগাতে পারলো না যে দেয়ার মাস্ট বি সাম সোর্স অফ ওয়াটার, যে কোনো জলের উৎস এবার নিশ্চয়ই থেকে থাকবে। সে তো জল খুঁজে পেল না 5 ঘন্টা হাঁটার পরে, এবং পাওয়ার কোনো তার লক্ষণও তিনি দেখতে পেলেন না। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। এভরিওয়ার মানে সর্বত্রই, দেয়ার ওয়াজ সেখানে ছিল, দ্য সেম ড্রাইনেস একই রকম, ড্রাইনেস মানে কি? শুষ্কতা। দ্য সেম স্টিফ, স্টিফ মানে শক্ত, হার্ডনেস। উডি প্ল্যান্টস মানে কাট ছোট গাছপালাকে বলা হয় উডি প্ল্যান্টস। এমনি বড় কোনো ট্রি ছিল না ওখানে, কিন্তু ছোট ছোট রুক্ষ সূক্ষ্ম কাট মতো গাছপালা ছিল, যেখানে পাতাও বিশেষ ছিল না। বলছে তাহলে সেখানে সর্বত্রই কীরকম? একই রকম রুক্ষতা ছিল, শক্ত
ভাব ছিল আর কাট কাট ছোট ছোট গাছপালা। আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আই থট মানে আমি ভাবলাম, মানে আমার মনে হলো। আই স আমি দেখছি, ইন দ্য ডিস্টেন্স মানে দূরে। কি দেখছিলেন তিনি? দ্য শ্যাডো অফ এ ফিগার। শ্যাডো মানে ছায়া, অফ এ ফিগার একটা চেহারার ছায়া দেখতে পাচ্ছি। তার মানে ন্যারেটর এরকম ন্যারেটরের মনে হলো। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। অন এ চান্স মানে যা হয় হোক এরকম ভেবে, আই হেডেড টুয়ার্ডস ইট আমি দিকে, টুয়ার্ডস মানে দিকে, আমি এর দিকে এগিয়ে গেলাম। কিসের দিকে? ওই শ্যাডোটার দিকে। যে কিসের ছায়া? কিসের একটা চেহারার ছায়া। তিনি সেই চেহারার ছায়াটার দিকে এগিয়ে গেলেন। ইট ওয়াজ এ সেফার্ড। এটা কি ছিল? একটা মেষপালক। সেফার্ড মানে মেষপালক। তাহলে হুম ডিড হি মেড দেয়ার? তিনি সেখানে কার সঙ্গে তার সাক্ষাৎ হলো? হি মেড দেয়ার এ সেফার্ড। সেখানে তার সাথে এক মেষপালকের সাক্ষাৎ হলো। 30 lambs or so are resting near him on the scorching ground. 30 lambs মানে 30টা ভেড়া, আর সো মানে গোটা 30 30 lambs or so মানে গোটা 30 ওয়ার রেস্টিং বিশ্রাম নিচ্ছিল, নিয়ার হিম তার কাছে, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। স্কর্চিং মানে প্রচণ্ড উত্তপ্ত, টু মাচ হিট, গ্রাউন্ড মানে মাটিতে। ওইখানের মাটিটা কেমন ছিল? প্রচণ্ড গরম হয়ে গেছে, ওরকম ড্রাই একটা জায়গা, তার মধ্যে প্লেন্টি অফ সান ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল, আমরা দেখেছি আগে। তাই গ্রাউন্ড ওয়াজ ভেরি হট অলসো, মাটিটাও খুব গরম হয়ে গিয়েছিল। সেখানে কি করছিল ওই সেফার্ডটা? কি করছিল? হোয়াট ওয়াজ দ্য সেফার্ড ডুইং? দ্য সেফার্ড ওয়াজ রেস্টিং দেয়ার উইথ হিজ 30 or so lambs মানে সে তার 30টা বা এরকম ভেড়া নিয়ে ওই মাটির ওপরে সে বিশ্রাম নিচ্ছিল। হাউ মেনি ল্যাম্পস ডিড দ্য সেফার্ড হ্যাভ? কতগুলো ভেড়া ওই সেফার্ডের ছিল? দ্য সেফার্ড হ্যাড অল অ্যাবাউট 30 ল্যাম্পস। প্রায় 30টা মতো ভেড়া তার সঙ্গে ছিল। হি গেভ মি এ ড্রিঙ্ক and a little later he led me to his shepherd's cottage. He gave me a drink. তিনি আমাকে একটু পানীয় দিলেন। অ্যান্ড লিটিল, পানীয় মানে কি? এখানে জল আর কি। তিনি তো দ্য ন্যারেটর ওয়াজ সার্চিং ওয়াটার, সে জল খুঁজছিল, বিকজ হি ওয়াজ ভেরি থার্স্টি, কেননা তিনি তৃষ্ণার্ত ছিলেন। তার জল দ্য ডে বিফোর শেষ হয়ে গিয়েছিল, আগের দিনই তার জল শেষ হয়ে গিয়েছিল। সো হি ওয়াজ ভেরি মাচ থার্স্টি, তাই তিনি খুবই তৃষ্ণার্ত ছিলেন। তাই প্রথমেই ওই সেফার্ড তাকে একটু ড্রিঙ্ক মানে একটু পানীয় দিল। অ্যান্ড এ লিটিল ল্যাটার, এবং কিছুক্ষণ পরে, হি লেট মি টু হিজ সেফার্ডস কটেজ, তিনি কিছুক্ষণ পরে আমাকে তার ওই মেষপালকের কুটিরে, সেফার্ডস কটেজ মানে মেষপালকের কুটিরে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি ওর স্যুপটা আমার সঙ্গে ভাগাভাগি করে খেলেন। হোয়াট ডিড হি শেয়ার উইথ দ্য ন্যারেটর? ন্যারেটরের সঙ্গে তিনি কি শেয়ার করেছিলেন? দ্য সেফার্ড শেয়ার্ড হিজ স্যুপ উইথ দ্য ন্যারেটর। তাহলে ওই সেফার্ড কি করলো? ন্যারেটরের সঙ্গে তার স্যুপটা ভাগাভাগি করে খেলো। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, the closest village being still more than a day and a half further on. It had been agreed immediately. এটা immediately মানে তৎক্ষণাৎ। ইট হ্যাড বিন অ্যাগ্রিড, অ্যাগ্রি মানে রাজি হয় এমনিতে, কিন্তু এখানে কি? ইট হ্যাড বিন ডিসাইডেড, এটা তখন স্থির হয়ে গেল। দ্যাট যে আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি রাত্রিটা সেখানে কাটাবো। হোয়ার হি উড পাস দ্য নাইট, কোথায় তিনি রাত্রিটা কাটাবেন? হি উড পাস দ্য নাইট ইন দ্যাট সেফার্ডস কটেজ, ওই সেফার্ডের কটেজে রাত্রিটা কাটাবেন। হোয়াই, কেন তিনি কাটাবেন? হোয়াই হি উড পাস দ্য নাইট ইন দ্যাট সেফার্ডস কটেজ, কেন তিনি ওই সেফার্ডের কটেজে রাত্রিটা কাটাবেন? হি উড পাস দ্য নাইট ইন দ্যাট সেফার্ডস কটেজ বিকজ দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান এ হাফ অ্যান্ড ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কেননা সব থেকে কাছের গ্রামটা, ক্লোজেস্ট ভিলেজ মানে সব থেকে কাছের গ্রামটা কি ছিল? এক দিন এবং হাফ মানে 1.5 দিন দূরে অবস্থিত ছিল। সব থেকে কাছের গ্রামটাও আরও 1.5 দিনের পথ ছিল। তাই এটা তক্ষুনি ঠিক হয়ে গেল যে তিনি ওই রাতটা ওই সেফার্ডের কটেজে কাটিয়ে দেবেন।
There are 4 or 5 villages dispersed far from one another on the flank of the hills in this area. বলছে there are 4 or 5 villages, সেখানে কি 4টে বা 5টা গ্রাম dispersed far মানে একে অপরের থেকে ছড়িয়ে ছিটিয়ে, একটা আরেকটার পার্শ্ববর্তী নয়, একটা থেকে আরেকটা দূরে আছে, ফ্রম ওয়ান আনাদার অন দ্য ফ্ল্যাঙ্কস মানে পার্শ্ববর্তী এলাকা, ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই এলাকায় ওই পাহাড়ের পাশাপাশি জায়গাতে 4-5টা গ্রাম একটা অপরের থেকে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল, সেখানে কারা বাস করতো? উডকাটার্স মানে কাঠুরিয়ারা। ওই গ্রামগুলোতে দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স, দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এটার অ্যাক্টিভ কি হবে? উডকাটার্স ইনহ্যাবিট দেম, এরকম, বা উডকাটার্স ইনহ্যাবিট দেয়ার, সেখানে উডকাটাররা বাস করতো ওই গ্রামগুলোতে। কাঠুরিয়াদের বসতি ছিল সেখানে। হু মেক চারকল, যারা কি করে? চারকোল বানায়। তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য উডকাটার্স, উডকাটার্সদের পেশা কি ছিল সেখানে? উডকাটার্স ইউজ টু মেক চারকোল, তারা কি করতো? চারকোল বানাতো ওই গ্রামগুলোতে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. The shepherd took out a bag মানে তিনি একটা ব্যাগ বের করলেন and poured ঢাললেন আর কি, ঢেলে ফেললেন, বের করলেন a pile of acorns out onto the table, তিনি একটা ব্যাগ বের করলেন আর টেবিলের উপর অ্যাক্রন্স মানে দ্য ফ্রুটস অফ ওক ট্রি, ওক গাছের পাইল অফ মানে স্তূপ, মানে অনেক অনেক ওক গাছের ফল টেবিলের ওপর ঢাললেন। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশান। হি বিগ্যান টু এক্সামিন, সেগুলো পরীক্ষা করতে শুরু করলেন, দেম মানে তাদেরকে, ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা তিনি সেগুলো পরীক্ষা করতে শুরু করলেন, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশান মনোযোগ, মানে অত্যন্ত মনোযোগ সহকারে। সেপারেটিং মানে কি? বাছাই, সেগুলোকে কি করলেন? একটার পর একটা আলাদা করতে লাগলেন, সেপারেটিং আলাদা করে। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালোগুলোকে খারাপগুলো থেকে তিনি আলাদা করতে শুরু করলেন। তাহলে টেবিলের ওপর দেখো দেয়ার ইজ এ পিকচার অলসো, যে এইভাবে তিনি টেবিলের ওপর কি করেছিলেন? পোর্ড অল দ্য অ্যাক্রন্স, সমস্ত ওক গাছের ফ্রুটগুলোকে তিনি ঢেলে ফেলেছিলেন। তারপরে সেগুলোকে ভালো করে একটা একটা করে তিনি এক্সামিন করছিলেন এবং তারপর হি ওয়াজ সেপারেটিং দেম, তারপর তাদেরকে তিনি আলাদা করছেন। কিভাবে আলাদা করছেন? দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, খারাপগুলো থেকে তিনি ভালোগুলো বাছাই করছিলেন। When he had been before him 100 perfect acorns, he stopped and we went to bed. When, যখন he had before him, যখন তার সামনে চলে এলো কি? 100 perfect acorns, যখন 100টা ঠিকঠাক মানে ভালো, পারফেক্ট মানে ভালো অ্যাক্রন ওক গাছের ফ্রুট তিনি পেয়ে গেলেন, হি স্টপ, তিনি থেমে গেলেন। হোয়েন ডিড হি স্টপ, কখন তিনি থেমে গেলেন? হোয়েন হি গড, যখন তিনি পেয়ে গিয়েছিলেন 100 পারফেক্ট অ্যাক্রন্স, যখন তিনি 100টা পারফেক্ট অ্যাক্রন্স পেয়ে গিয়েছেন, হি স্টপ, তখন তিনি থেমে গিয়েছেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা তখন কি করলাম? ঘুমোতে চলে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, দ্য কোম্পানি মানে কি? সঙ্গ, অফ দিস ম্যান, এই লোকটার সঙ্গ, ব্রট মি এ ফিলিং অফ পিস, আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিল, মানে তার সঙ্গে থেকে হি ফেল্ট কমফোর্টেবল, দ্য ন্যারেটর ফেল্ট কমফোর্টেবল ইন দ্য কোম্পানি অফ দ্যাট ম্যান, ওই লোকটার সঙ্গে থেকে তিনি বেশ আরাম, এ পিস অফ মাইন্ড, একটা মনের শান্তি অনুভব করছিলেন। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, হি গেভ মি দ্য ইমপ্রেশন মানে কি? ধারণা। তিনি মানে এই ধারণা, তাকে দেখে আমার এই ধারণাই হলো দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কিছুই তাকে বিরক্ত করতে পারবে না, মানে বিচলিত করতে পারবে না। I was intrigued and I wanted
to find more about this man. I was intrigued, মানে I was interested, আমি কৌতূহলী হয়ে পড়েছিলাম ওই লোকটা সম্পর্কে জানার জন্য, and want to find out more about this man, আর এই লোকটা সম্পর্কে আরও কিছু জানার জন্য মানে আমার ইচ্ছা হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা এতটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ভালো করে এই অংশটা তোমরা পড়া নিজেরা পড়ে করো, তারপর বাকিটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব।